দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের সকলকে স্বাগত। আপনারা এই মুহূর্তে জানেন ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিলের একদম শেষ লগ্নে সংবাদ মাধ্যমের কয়েকজন কর্মী নিগৃহীত হওয়ার ঘটনায় পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে যারা এই হামলা চালিয়েছে তারা প্রত্যেকে গুন্ডা। 70 জনকে চিহ্নিত করা হয়েছে, 11 বা 12 জন গ্রেপ্তার হয়েছে, যাদের মধ্যে 99% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের। সাংবাদিকরা আগামী সোমবার প্রেস ক্লাবের সামনে থেকে একটা প্রতিবাদ মিছিলেরও ডাক দিয়েছেন বলে শুনেছি। এখন প্রথম কথা একটা আমি বলবো, এই মিছিলকে কেন্দ্র করে বড় কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি, কারণ আমি নিজে গোটা মিছিলটা এবং ধর্মতলায় যখন গন্ডগোলের সূচনা হয়েছিল পুরো পর্বটাই স্পটে দাঁড়িয়েছিলাম। বিক্ষিপ্তভাবে কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন, মার খেয়েছেন, এ কথাটাও সত্যি। পাশাপাশি এটাও সত্যি, সংবাদ মাধ্যমে যে কথাগুলো আসেনি বা যে ছবিগুলো আসেনি, গোটা মিছিলের যাত্রাপথে অন্তত দুটি জায়গায়, একবার মৌলালী যুব কেন্দ্রের সামনে মৌলালীতে, সেখানে বিজেপির কর্মীদের কোনো সভা চলছিল, তারা পাথর ছোড়ে মিছিলের ওপরে, আর 3টি ছেলে 2টি বাইক করে বিজেপির পতাকা নিয়ে মিছিলের মধ্যে ঢুকে পড়ে একটা উত্তেজনার সৃষ্টি করেছিল। আমি নিজে সেখানে দাঁড়িয়ে দেখেছিলাম। মিছিল যারা সামলাচ্ছিলেন তালতলার পরিচিত একজন বামপন্থী কর্মী কয়েকজনকে সঙ্গে নিয়ে যখন মিছিলের অংশগ্রহণকারীরা এই বিজেপির হামলাকারীদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাদেরকে প্রতিহত করে যুব কেন্দ্রের মধ্যে ঢুকিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় ঘটনাটা ঘটেছিল, সেটা হচ্ছে জানবাজারের কিছুটা আগে তালতলার মুখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটা ছবি নিয়ে 5-6 জন বিজেপি কর্মী, সেখানে কোনো কর্মসূচি ছিল না, তারা শুধুমাত্র মিছিলটাকে টিজ করবার জন্য দাঁড়িয়ে থেকে উস্কানি দিচ্ছিল এবং প্ররোচনামূলক স্লোগান দিচ্ছিল। আশ্চর্যের কথা, গোটা মিছিলটা জুড়ে পুলিশ থাকলেও তাদের বিরুদ্ধে পুলিশের কোনো তৎপরতা আমি দেখিনি। একটা পয়েন্টে এসে মিছিলকারীদের সঙ্গে তাদের গন্ডগোল শুরু হয়, সেখানেও মিছিলের সংগঠক যারা আছে, আমি আবারও বলবো যে এটা একটা খুব বড় মিছিল ছিল, সেই মিছিলে সব জায়গায় ম্যান করা সংগঠকদের পক্ষে সম্ভব ছিল না, কারণ তাদের ধারণার বাইরে লোকজন এসে অংশগ্রহণ করেছিল। তারা সেখানে পরিস্থিতি সামাল দেয়, বড় কোনো ঘটনা ঘটেনি। অপ্রীতিকর ঘটনা যেটা ঘটেছে সংবাদ মাধ্যমের সঙ্গে, সেটা ধর্মতলায় পৌঁছানোর পর। এখন এই সংবাদ মাধ্যমের কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা, এটাকে কোনো অজুহাতেই সমর্থন করা যায় না, কারণ যারা রেসপন্সিবল গণ আন্দোলনের অংশগ্রহণকারী অথবা কর্মী, এমনকি যারা ততটা রেসপন্সিবল বলে নিজেদের মনে করেন না বা রেসপন্সিবিলিটি ওন করেন না, তাদেরও একটা জিনিস মনে রাখতে হবে যে আজকের দিনে অধিকাংশ সংবাদ মাধ্যমের এই যারা ফুট সোলজার, যারা স্পটে খবর সংগ্রহ করতে যান, এদের নিজেদের জীবনটাও অনিশ্চয়তার সুতোর উপর ঝুলছে পেশাগত জীবনে। তারা একটা চূড়ান্ত আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়িয়ে কাজ করছেন। এমনকি খুব বড় হাউসেও একলপ্তে কয়েকশো কর্মীকে ছাঁটাই করে যাওয়ার ঘটনা ঘটেছে, যার বিরুদ্ধে কোথাও কোনো প্রতিবাদ মিছিল, সাংবাদিকদের আক্রান্ত হওয়ার ঘটনা, এ নিয়ে কোথাও কোনো বাক্যস্ফূর্তি কোনো মহলে ঘটেনি। শারীরিক আঘাত কম অথবা বেশি, সেটা নিয়ে সহানুভূতির প্রচুর বন্যা,
কিন্তু এর থেকে অনেক মারাত্মক বিপর্যয় যখন লাথিটা পেটে পড়েছে, তখন কোনো প্রতিষ্ঠান, কোনো বুদ্ধিজীবী, কোনো রাজনৈতিক দলকে সেই সমস্ত কাগজের বা টেলিভিশন চ্যানেলের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে আমরা শুনি না। তো এইরকম একটা অবস্থায় দু চারজনকে বাদ দিলে, যারা মালিকের ঘরের পোষা কাকাতুয়া, বাকিরা নিজেরাই এই ব্যবস্থায় নিপীড়ন এবং নির্যাতনের শিকার, চূড়ান্ত অনিশ্চয়তার শিকার। সুতরাং কোনো গণ আন্দোলনের অংশগ্রহণকারী, তিনি যদি একজন সামান্য মিছিলকারীও হন, তার আত্ম অনুশাসন থাকা উচিত। যে হাউসই হোক না কেন, তার সাংবাদিক বা চিত্র সাংবাদিকদের উপর শারীরিক আক্রমণটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এখন ঘটনা যেটা নিয়ে আমার বক্তব্য, এই 11 জন বা 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন এদের গুন্ডা দমন আইনে গ্রেপ্তার করা হবে, এরা কেউ ছাত্র নয়। এবং আপনারা জানেন গুন্ডা দমন আইনটা একটা ড্রাকোনিয়ান ল, বিনা বিচারে প্রায় 1 বছর 1.5 বছর আটক রাখার একটা আইন। আমার এখানে বক্তব্য খুব পরিষ্কার, এদেরকে গুন্ডা বলে দেয়া, শুভেন্দু অধিকারী তো বিচারক নন, এদের কি অতীতের ক্রাইম রেকর্ড দেখা যাবে যে তারা ধারাবাহিকভাবে কোথাও গুন্ডাবৃত্তি করেছে এবং সেটা আদালতে প্রমাণিত? কারণ ফৌজদারি অপরাধের যদি অভিযোগ থাকে বা কাউকে অভিযুক্ত করে দেয়া হয়, তাহলে তাকে গুন্ডা বলে দেয়া যায় না। নির্বাচন কমিশনের কাছে যে এফিডেভিট জমা আছে, এই 2026-এর যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, সেখানকার বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রার্থীরা হলফনামা দিয়েছেন, সেখানে একটা সেলফ ডিক্লারেশন দিতে হয় যে তার বিরুদ্ধে কতগুলো ফৌজদারি কেস আছে। পশ্চিমবঙ্গে যে প্রার্থীর বিরুদ্ধে সব থেকে বেশি সংখ্যায় ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে, তার নাম শ্রী শুভেন্দু অধিকারী। আমরা এই তথ্যটা যেমন জানি, পাশাপাশি এটাও জানি যে এই অভিযোগগুলোর প্রায় 90% ভুয়ো। তার কারণ প্রাক্তন যারা শাসকবর্গ, তারা তাদের রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর জন্য তাদেরই প্রাক্তন রাজনৈতিক সহকর্মী বর্তমানের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলাগুলো সাজিয়েছেন। আমি তথ্যটা এই কারণে বললাম, কোনো একটা ঘটনায় পুলিশ কাউকে ফ্রেম করলেই সে অপরাধী হয়ে যায় না। সুতরাং এখানেও আমি অন্তত মেনে নিতে নারাজ, ওই শুভেন্দু অধিকারীর ভাষায় যে 10-11 জন শুক্রবারীকে পুলিশ ফ্রেম করেছে, তাদেরকেই অপরাধী বলে ধরে নিতে হবে। আর যদি দেখা যায় যে না, এদের বিরুদ্ধে আগে কোনো প্রমাণিত ফৌজদারি অপরাধের অভিযোগ নেই, তাহলে এদেরকে রাফিয়ান বলে চিহ্নিত করা সম্ভব না। যদি এই ছেলেরা সেদিনকার কিছু ঘটনা ঘটিয়েও থাকে, আমি লজিকের খাতিরে ধরে নিচ্ছি যে যারা ঘটিয়েছে তারা এরাই। আমি ধরে নিচ্ছি কথাটা এই কারণে বললাম, কারণ বাম ছাত্র যুবরা ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে সচিত্র ফটোগ্রাফ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীরা ইট ছুড়ছে পুলিশের দমকলের গাড়ির উপর দাঁড়িয়ে। পুলিশ তাদের গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করেছে শুক্রবারীদের। ভালো কথা, কিন্তু এখানে ভারতীয় দণ্ড সংহিতার এবং ভারতীয় জুরিসপ্রুডেন্স অনুযায়ী এটা পরিষ্কার, যতক্ষণ না পর্যন্ত কারোর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে নির্দোষ ব্যক্তি হিসেবেই ধরে নিতে হবে। আর যদি এটা প্রমাণিতও হয়, এই যে ছেলেরা যাদেরকে পুলিশ ধরেছে এবং কেস দিয়েছে, তারা সত্যি এই ঘটনা ঘটিয়েছিল, কিন্তু যদি তাদের পূর্বতন কোনো অপরাধের প্রিসিডেন্স না থাকে, তাহলে এটা স্বাভাবিক সামাজিক ন্যায় বিচারের বোধ থেকে আমাদের মেনে নিতে হবে যে কোনো তাৎক্ষণিক উত্তেজনার বশবর্তী হয়ে তারা এই জুতো বা জলের বোতল ছোড়ার মতো ঘটনা ঘটিয়েছে। এখন আমি জুতো বা জলের বোতল ছোড়াটাকেও সমর্থন করছি না,
কিন্তু এটা কোনো সাংঘাতিক মারণাস্ত্র নয়, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এমনকি আমাদের স্বাধীনতা সংগ্রামের নিজেদের দলীয় অধিবেশনেও, কংগ্রেসের মতো গান্ধীপন্থী অধিবেশনেও পরস্পরের দিকে জুতো ছোড়ার মতো ঘটনা অতীতে ঘটেছে, এটা আমরা জানি। সেটা যাই হোক, মূল বক্তব্য হচ্ছে এটা, আইনের চোখে অপরাধ যে ঘটাচ্ছে বা অপরাধ যখন ঘটছে, এটা যেমন অপরাধ, তেমনি অপরাধ ঘটানোর মতো পরিস্থিতি করবার জন্য প্ররোচনা দেয়া, সেটা যদি আত্মহত্যা করার মতো একটা ব্যক্তিগত সিদ্ধান্তের অপরাধও হয়, প্ররোচনা দেওয়াও কিন্তু একটা আইনের চোখে অপরাধ। আমার বক্তব্য খুব পরিষ্কার, আমাদের সংবাদ মাধ্যম দুঃখজনকভাবে তাদের একাংশ পরিকল্পিতভাবে এমন কিছু প্রচার এই মিছিলকে কেন্দ্র করে করেছে যেটা সরাসরি প্ররোচনা দেওয়ার শামিল, এবং এই আন্দোলনকে কেন্দ্র করে যেটা ঘটিয়েছে। জি নিউজ নেটওয়ার্ক, যার মালিক সরাসরি বিজেপির সমর্থনে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন সাংসদ হিসেবে সুভাষ গোয়েল, তার চ্যানেল ধারাবাহিকভাবে মিছিলকে কেন্দ্র করে, মানে 24 ঘন্টা, বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক খবর প্রচার করে গিয়েছে ধারাবাহিকভাবে। আরেকটি প্রতিষ্ঠিত চ্যানেলের এক পক্ষকে সাংবাদিক দেখলাম দিলীপ ঘোষকে জিজ্ঞেস করছেন দাঁড়িয়ে, পাশে দাঁড়িয়ে, আপনারা ক্লিপটা ভাইরাল হয়ে গেছে, যারা একটু খোঁজ খবর রাখেন সবাই দেখেছেন। তিনি বলছেন, প্রশ্ন শুরুটাই হচ্ছে এটা, আন্দোলন নামে দেশদ্রোহী ছাত্ররা একটা দেশবিরোধী চক্রান্ত লিপ্ত হচ্ছে, আপনি কি বলবেন? এখন এরপরে তো যাকে প্রশ্ন করা হচ্ছে তার আর কিছু বলার মতোই থাকে না। লিডিং কোশ্চেন আগেও হতো, আমরা যখন গ্রাউন্ডে সাংবাদিকতা করেছি তখন লিডিং কোশ্চেন হতো না, সমস্ত সংবাদ মাধ্যম স্বর্ণযুগে নিরপেক্ষ ছিল, এরকম কোনো দাবি আমি করছি না, কিন্তু সেখানে অন্তত একটা আবরণ থাকতো। প্রশ্নটা করা হতো কিভাবে, যে অমুকদা, এই বিরোধীরা বলছেন বা কিছু মানুষ বলছেন যে এই ছাত্ররা যেটা আন্দোলন করছে এটা কার্যত একটা দেশদ্রোহী চক্রান্তের অংশ, আপনি কি বলবেন? এখানে সাংবাদিক সরাসরি নিজে বলে দিচ্ছেন যে ছাত্ররা যারা আন্দোলন করছে তারা দেশদ্রোহী এবং এটা একটা দেশবিরোধী চক্রান্ত, অতএব আপনি কি বলবেন? অর্থাৎ আবরণটাও এখানে থাকছে না। এবং সামগ্রিকভাবে মিডিয়ার উপরে বৃহৎ পুঁজির যে নিয়ন্ত্রণ কায়েম হয়েছে, তার ফলে যা ঘটা সেটা ঘটছে। আম্বানিদের হাতে এই মুহূর্তে 18টার বেশি নিউজ চ্যানেল, যার বাংলার যেটা চ্যানেলটি ছিল, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন, তার এখানকার সম্পাদকীয় বিভাগের সর্বোচ্চ পদে মমতা ঘনিষ্ঠ একজন সাংবাদিক ছিলেন। 4 তারিখে যেদিনকে মমতা হেরে গেলেন, তার পরের দিন 6 তারিখে সেই সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক, তাকে বলে দেওয়া হলো যে আপনাকে আমাদের আর দরকার নেই। এবং আর একজন যাকে নিয়ে আসা হলো, তার যোগ্যতা হিসেবে যেটা দেখা গেল যে তিনি বিজেপি শিবিরের একজন ভোকাল প্রোপাগেন্ডার। রাবিশ কুমার যে চ্যানেলে কাজ করতেন তার পরিণতি কি হয়েছে আপনারা দেখেছেন। রাবিশ কুমার এখনো নিজে রাস্তায় থেকে ইউটিউবে তার বিকল্প সংবাদ মাধ্যমকে তুলে এনেছেন। এখন এতে রাবিশ কুমারের ব্যক্তিগত জীবনে যা ক্ষতি বা অপ্রাপ্তি যাই ঘটে থাকুক না কেন, সামগ্রিকভাবে অনেক বেশি ক্ষতি হয়েছে সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা। সেদিনকার মিছিল, আমি কলকাতার ছাত্র মিছিলের কথা বলছি, অসংখ্য ছোট ছোট ইউটিউব চ্যানেল কভার করছিল। আপনারা দেখবেন যে এদের কেউ একজনও কোথাও আক্রান্ত হয়নি। সুতরাং এই ধারাবাহিক প্ররোচনা দেয়া, যেভাবে স্টুডিও এদের মালিকের পোষা টিয়া পাখিরা হাওয়া তৈরি করেছে, মহল তৈরি করেছে, সরকারকে প্রশ্ন করলে সে দেশদ্রোহী,
ছাত্ররা আন্দোলন করলে তারা ফরেন ফান্ডেড, যেখানে বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে বলছে এই আন্দোলনে কোনো ফরেন ফান্ডিং আসার কোনো নথি বা খবর আমাদের কাছে নেই। সরকারের, কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক অফিসিয়াল বিবৃতি দিয়ে বলছে। এবং সরকার মানে হচ্ছে বিজেপি, অর্থাৎ শাসক দল এবং সরকারের সত্তা এক হয়ে যাওয়া, সরকারের সঙ্গে রাষ্ট্রের সত্তাকে এক করে দেয়া, রাষ্ট্রের সঙ্গে দেশের সত্তাকে এক করে দেয়া। অর্থাৎ আপনি যদি রাষ্ট্র বা সরকার বা শাসক দলের বিরোধিতা করেন, আপনাকে দেশদ্রোহী হিসেবে দাগিয়ে দেয়া। এখন এই চালাকিগুলো দিনের পর দিন চলবার পর এগুলোও বাতিল হয়ে গেছে। মানুষ এগুলো বুঝে ফেলেছে। তারপরে যদি এই ধরনের প্ররোচনা দেওয়ার একটা আবহাওয়া তৈরি করা হয়, তাহলে যে বিষাক্ত মহল তৈরি হয় তার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, অনভিপ্রেত প্রতিক্রিয়া খুব একটা অস্বাভাবিক বলে আমি মনে করি না। এবং ভারতীয় ন্যায় সংহিতায় কোনো অন্যায় সংগঠিত করবার পিছনে যে প্ররোচনা দেওয়ার জন্য যে আইনি সংবিধান আছে, সংস্থান আছে, আমরা যদি কোনো সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় থাকতাম, তাহলে এই দাঙ্গা হাঙ্গামাকারীদের বিরুদ্ধে যেমন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, একই সঙ্গে এই প্ররোচনা দেওয়ার জন্য এই সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হতো। এখন দুর্ভাগ্যজনকভাবে আমরা যে আধা খ্যাচরা গণতন্ত্রে বাস করছি, সেখানে বাস্তবতা সেটা নয়। তবু যারা খোলা মনে ভাবার চেষ্টা করবেন, খোলা মনে বোঝবার চেষ্টা করবেন, সেখানে এই 60 বা 70 জন ছেলেকে সরাসরি গুন্ডা বলে যে দাগিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে, সেটা কতটা ন্যায়সঙ্গত, সেটা কতটা আইনের যে বিধান তার পক্ষে থাকছে, অথবা শাসকের হুকুমত অনুযায়ী একটা ইচ্ছার প্রকাশ, এই প্রশ্ন কিন্তু থাকবে। এবং যারা শাসক তাদেরকে এই প্রশ্নের মুখে দাঁড়াতে হবে। এখন পর্যন্ত সমস্ত মস্তিষ্ক, সমস্ত হৃদয়, তার উপর কোনো স্বৈর শাসকের একচ্ছত্র দখলদারি কায়েম হয়ে যায়নি। এটা আর কোথাও না হোক, কলকাতার রাজপথে, দিল্লির রাজপথে, আহমেদাবাদের রাজপথে, ব্যাঙ্গালোরের রাজপথে, পাটনার রাজপথে প্রমাণিত হয়ে গেছে। TheNewsCounter.is এখন এই পর্যন্ত। আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন।